কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন যে আজকে ১ তারিখ ১ জুলাই যখন আমরা প্রথম আলো দেখি, তখন এই হাইব্রিড যুদ্ধ নিয়ে একটা আর্টিকেল আসে প্রথম আলোতে। তো এই হাইব্রিড যুদ্ধ কৌশল নিয়ে মূলত যুদ্ধ কৌশল নিয়ে বা যুদ্ধ নিয়ে বিসিএস রিটেনে কনসেপচুয়ালে কিছু কোশ্চেন আসে। আগে একটু আমরা এগুলো দেখে আসি, পরে আমরা এটা ডেসক্রাইব করব। দেখেন যুদ্ধের প্রকারভেদ। প্রথমত যুদ্ধ ২ ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার কনভেনশনাল যুদ্ধ, একটা নন কনভেনশনাল যুদ্ধ। তো দেখেন যে আপনার যেটা আপনার কনভেনশনাল যুদ্ধ বা আপনার প্রচলিত যুদ্ধ, সেটা তো আপনারা জানেন। যেটা যুদ্ধ বলতে আমরা জানি সেটাই, যেমন অস্ত্র দিয়ে যে যুদ্ধটা হয়, যেমন এখন একপাক্ষিকভাবে যদি বলা হয় যে লাইক শুধুমাত্র অস্ত্র ইউজ করবে, যেমন প্যালেস্তাইনে যে মানুষগুলো মারতেছে ইসরায়েল, ধরে নিচ্ছে এখানে সাইবার সহ অন্যান্য যে ইস্যুগুলো সেগুলো নাই, শুধুমাত্র মানুষ মারতেছে অস্ত্র দিয়ে বা অস্ত্র যুদ্ধ হচ্ছে, তাহলে সেটা হবে আপনার প্রচলিত যুদ্ধ। তাহলে এর পাশাপাশি আমরা আরও কিছু যুদ্ধ পাই। আমি বই হিসেবে ম্যানুয়ালের সাপোর্ট নিয়েছি। দেখেন তথ্যযুদ্ধ। তথ্যযুদ্ধটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি হয়। যেমন প্রতিটা যুদ্ধে এখন তথ্যযুদ্ধ হয়। যেমন ধরুন প্যালেস্তাইনে ইসরায়েল অনেক ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, বা রাশিয়া মিস ইনফরমেশন ছড়াচ্ছে, বা এই কাজটা সবচেয়ে বেশি করে ওয়েস্টার্ন মিডিয়া। তারা খুব সুন্দর করে ভুলভাল ইনফরমেশন কী করে লিক করে এবং এটা বারবার প্রচার করে মানুষের মাথার মধ্যে ঢুকে ফেলে। যেমন রাষ্ট্রীয় মদদের হ্যাক, তথ্য ফাঁস, অপতথ্য, সত্য মিথ্যার মিশেল, মিথ্যাকর ফেক নিউজ ছড়িয়ে দেওয়াকে তথ্যযুদ্ধ বলে। তথ্যযুদ্ধ আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। দিন দিন এটার প্রভাব বাড়তেছে। ইন্টারনেটের যত বেশি ইন্টারনেট ইউজেস, তত বেশি এটা হচ্ছে। যেমন ইউএসএ বলতে আছে যে ওই যে ট্রাম্প এবং ট্রাম্পের যে নির্বাচন, ট্রাম্প যখন জিতে, তখন সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছে রাশিয়া। যদিও রাশিয়া এখানে খুব একটা এটাকে মানে অ্যাকসেপ্ট করে নেয়নি অভিযোগটা। তবে ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরে রাশিয়া থেকে হাজারো পোস্ট ছাড়া হয়, এগুলো বুস্ট করা হয় বা অনেক কাজ করা হয়। এই মানুষকে বিভ্রান্ত করার জন্য তথ্য যুদ্ধ করা হয়। এরপরে একটা আমাদের টোটাল ওয়ার, এটা আপনার সর্বাত্মক যুদ্ধ। দেখেন এটা সীমিত যুদ্ধ। সীমিত মানে কি, যে লিমিটেড যুদ্ধ, শুধু এক জায়গাতে যুদ্ধ হচ্ছে। যেমন ধরেন আমরা যদি রাশিয়া এবং যদি ইউক্রেনকে দেখি, এটাকে অনেকাংশে সীমিত যুদ্ধ বলা যায়। রাশিয়া কিন্তু মানে প্রচুর মানে সর্বাত্মকভাবে হামলা চালাচ্ছে, ওদের যা অস্ত্র আছে, এবং ইউক্রেনকে ধ্বংস করে দিবে কিংবা ইউক্রেনের সব জায়গাতে হামলা চালাবে, এই কাজটা কিন্তু রাশিয়া করে না। এটা মোটামুটি ওরা আপনার একটা একটা ফিক্সড জোনে ওরা থাকে, এবং ওইভাবে ওরা মোটামুটি কিছু অস্ত্র ইউজ করতেছে, ম্যাক্সিমাম অস্ত্র ওরা ইউজ করতেছে না। ঠিক আছে। আবার রাশিয়ান যুদ্ধটাকে আমরা হাইব্রিড যুদ্ধ বলতে পারবো, ওটা পরে দেখবো আর কি। ঠিক আছে। যেমন আমি জাস্ট এটা উদাহরণ হিসেবে বলি, ধরেন এ এবং বি, ঠিক আছে, ধরেন এ এবং বি যুদ্ধ করতেছে। এ যদি শুধুমাত্র কিছু অংশ নিয়ে যুদ্ধ করে, সব অস্ত্র ইউজ করে না, মানে ছোট পরিসরে করে, তখন সেটাকে বলে সীমিত যুদ্ধ। আর সর্বাত্মক যুদ্ধ তো বুঝতেই পারতেছে, মানে একদম যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়া। যেমন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ কবে হয় বলে 1955 থেকে 75, 20 বছরের যুদ্ধ। এরপর উপসাগরীয় যুদ্ধ 80 থেকে 88, ঠিক আছে। তারপর এই ধরনের যুদ্ধ উদাহরণ। প্রথম বিশ্বযুদ্ধকে ঐতিহাসিকরা সর্বাত্মক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এর আগে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার কোনোটাই এত বেশি মানুষ কি হয় নাই, অংশগ্রহণ করে নাই, কিংবা আহত হয় নাই, বা মারাও যায় না, এবং মরণাস্ত্র ব্যবহৃত হয় নাই। ঠিক আছে। অর্থাৎ যে যুদ্ধে বেশি মানুষ অংশগ্রহণ করবে, মরণাস্ত্র ব্যবহার করবে, সর্বাত্মকভাবে যুদ্ধ হবে, সব মিলে যুদ্ধ হবে, সেটা কি সর্বাত্মক যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিন যথেষ্ট ব্যবহার একটি উল্লেখযোগ্য ঘটনা। আর যুদ্ধ হয়েছিল জল, স্থল এবং আকাশ 3 ক্ষেত্রে। এখন এখন দেখেন যে অপ্রচলিত যুদ্ধ। অপ্রচলিত যুদ্ধ কোনগুলো? এটা প্রচলিত যুদ্ধের বিপরীত ধারণা। এটি বিদ্যমান সংঘাতের এক পক্ষের জন্য সম্মতি, আত্মসমর্পণ বা গোপন সমর্থনের জন্য সামরিক বিজয় অর্জনের প্রচেষ্টা চালায় আর কি। ঠিক আছে। এখন এটা আমাদের দরকার নেই খুব একটা। আমরা দেখি হাইব্রিড যুদ্ধ কি, আজকে আমাদের মেন টপিক, যেটা 44 বিসিএসে চলে আসছে অলরেডি, আবার আসতে পারে। হাইব্রিড যুদ্ধ প্রচলিত যুদ্ধ, অনিয়মিত যুদ্ধ, সাইবার যুদ্ধ, মানে যত প্রকার যুদ্ধ
আছে সবগুলো হচ্ছে আপনার একসাথে হচ্ছে যদি এটা করা হয় তাহলে সেটা হচ্ছে হাইব্রিড যুদ্ধ। অর্থাৎ প্রচলিত যুদ্ধের সাথে অনিয়মিত যুদ্ধ, অর্থাৎ এখানে অস্ত্র থাকবে, সাইবার আক্রমণ থাকবে, ম্যাল ইনফরমেশন ছড়ানো হবে, তথ্য চুরি করে দেওয়া হবে, এগুলো সব মিলে হচ্ছে তো আপনার কী হবে, হাইব্রিড যুদ্ধ হবে। ফ্রাঙ্ক হফম্যান এই ধরনের যুদ্ধ পদ্ধতির জনক, ফ্রাঙ্ক হফম্যান। তাহলে দেখেন আপনার হাইব্রিড যুদ্ধের ক্ষেত্র চিহ্নিত করা নিয়ে বেশ বিতর্ক আছে, কেননা কাকে হাইব্রিড যুদ্ধ বলা হবে এ নিয়ে একটা বিমূর্ততা বা অস্পষ্টতা রয়েছে। অন্য সকল যুদ্ধের মতো এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য শত্রুকে পরাজিত করা, সকল যুদ্ধের লক্ষ্য একটাই থাকে, তবে এটি স্বাতন্ত্র্য পায় যদি এই জায়গায় যে শত্রুকে শুধুমাত্র একদিক থেকে আক্রমণ না করে বহুমাত্রিক যেখান দিয়ে পসিবল সেখান দিয়ে হচ্ছে আপনি আক্রমণ করেন, যেভাবে পসিবল, ইকোনমিক্যালি হোক, সেটা মিলিটারিভাবে হোক, কিংবা হচ্ছে সেটা আপনার সাইবার দিয়ে হোক, যে কোনোভাবে। এখানে যেমন যুদ্ধের ক্ষেত্রে নিয়মিত যুদ্ধ হবে, গেরিলা যুদ্ধের মাধ্যমে অতর্কিত হামলা হবে, শত্রুকে নিয়ন্ত্রণহীন করে দিবে, বিভ্রান্তিকর তথ্য ছড়াবে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাবে, কূটনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈশ্বিক জনমত নিজের পক্ষে নিয়ে আসবে, সব কিছু মিলে হবে কি আমাদের হাইব্রিড যুদ্ধ। হাইব্রিড যুদ্ধের ব্যাখ্যায় ইউক্রেন রাশিয়ার সাম্প্রতিক ভূমিকা উদাহরণটা আনা যায়, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপ এই কৌশলের অংশ। দেখেন এখানে মূলত হচ্ছে একটা জিনিস বলি, হাইব্রিড যুদ্ধ মানে হচ্ছে সব কিছু আসবে, এই যে যেমন ধরুন হচ্ছে আপনার তথ্য যুদ্ধ, যুদ্ধ নিয়ে যেটা বললাম আর কি, এটাও কিন্তু হাইব্রিডের একটা পার্ট। সো রুশ ইউক্রেন যুদ্ধটা এখন মূলত আপনার হাইব্রিড যুদ্ধে টার্ন করছে। প্রথম দিকে এটা ছিল সীমিত যুদ্ধ, ঠিক আছে, একদম শুরুর দিকে, এবং এটা রুশ প্রেসিডেন্ট নিজেই বলছে যে সীমিত আকারে মিলিটারি ইনভেনশন করছে, এটা উনি নিজেই স্পিচে বলছে। তাহলে এটা শুরুর দিকে ছিল সীমিত যুদ্ধ, যখন শুধু এক সৈন্যরা গেছে এবং হচ্ছে সীমিতভাবে শুধু ইউক্রেন যাতে ন্যাটোতে যোগ না দেয় এই সীমিত একটা গোলকে সামনে রেখে সীমিত পরিসরে একটা যুদ্ধ করে। দিন দিন হচ্ছে যুদ্ধের পরিধি বাড়ে, এখানে তথ্য যুদ্ধ শুরু হয় এবং এরপরে হচ্ছে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়, রাশিয়াকে এক ঘুরে ফেলার ট্রাই করা হয়, সুইফট থেকে বাদ দেওয়া হয়, তারপর আপনার হচ্ছে রিজার্ভকে ফ্রিজ করে দেয়, এরপর হচ্ছে অনেক স্যাংশন দেয়। তো রাশিয়া আবার পাল্টাভাবে হচ্ছে আপনার ব্রিক্সে অনেক অ্যাক্টিভ হয়, সব মিলে হচ্ছে রাশিয়া এটা প্রতিরোধ করে, এবং এখন যেই ব্যাপারটা টার্ন করছে হাইব্রিড যুদ্ধে। তাহলে রুশ ইউক্রেন যুদ্ধটা একদম শুরু থেকে সীমিত আকারে শুরু হইলেও এখন এটা সার্বিকভাবে একটা হাইব্রিড যুদ্ধে চলে যাচ্ছে। তাহলে আপনি যখন রুশ ইউক্রেন নিয়ে হচ্ছে উদাহরণ দিবেন তখন ব্যাপারটা ক্লিয়ার করা লাগবে, কারণ এটার মধ্যে সবই আছে, যুদ্ধের অনেকগুলো পর্যায়ে থাকে। দেখেন সাইবার যুদ্ধ বা সাইবার সন্ত্রাস হচ্ছে কি, সাইবার সন্ত্রাস বলতে জানেন যে আপনার কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সরকার বা সরকারি প্রতিষ্ঠানে গুরুতর ক্ষতি সাধন বা পলিসিকে প্রভাবিত করার মাধ্যমে বেসামরিক জনগণের মধ্যে সহিংসতাকে উস্কে দেয়। কম্পিউটার ভাইরাস, তারপর হচ্ছে কম্পিউটার ওয়ার্মস, সফটওয়্যার ফিশিং ইত্যাদিভাবে হচ্ছে অ্যাট্রাক্ট করতে পারে। দেখেন সন্ত্রাসের প্রকৃতিকে দুইভাবে ভাগ করা যায়, একটা স্টেট টেরোরিজম, একটা নন স্টেট অ্যাক্টর টেরোরিজম। তাহলে স্টেট মানে হচ্ছে সাইবার সন্ত্রাসের উদ্দেশ্য, যে 2007 সালে দেখেন এস্তোনিয়ার উপর রাশিয়ার সাইবার হামলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে স্থাপিত একটি ব্রোঞ্জ ভাস্কর্য অন্যত্র সরিয়ে এস্তোনিয়া এবং রাশিয়ার মধ্যে হচ্ছে একটা সংকট ক্রিয়েট হয়। এরপর রাশিয়ার পক্ষ থেকে সিরিজ সাইবার হামলা সংঘটিত হয় এস্তোনিয়ার সরকারি অফিস, ব্যাংক। মূলত এটা হচ্ছে একটা কান্ট্রি অ্যাফিলিয়েটেড থাকে, যে এটা মূলত আপনার মাঝে মাঝে দেখা যায় যে ইসরায়েল ইরানের উপর চালাচ্ছে। আবার বিভিন্ন সন্ত্রাসী সংগঠন তাদের অপারেশনাল কার্যক্রম চালনা করার জন্য সাইবার নেটওয়ার্ক ব্যবহার করে, যেমন আল কায়দা, হিজবুল্লাহ, আইএস, ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার নন স্টেট। আপনাকে এটা ভালো বোঝার জন্য জাস্ট মাথায় রাখবেন যে স্টেট অ্যাক্টর হচ্ছে কোনগুলা, যেগুলো হচ্ছে সরাসরি গভর্নমেন্টের পার্ট, আর নন স্টেট অ্যাক্টর হচ্ছে কোনগুলো যেগুলো গভর্নমেন্টের পার্ট না, এটাই, আর কিছু নেই। আর সাইবার মানে বুঝতে পারতেছেন কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করবে। আর জৈব সন্ত্রাস, এটা পরীক্ষায় আসতে পারে। জৈব সন্ত্রাস হচ্ছে আপনার যে আপনার আপনার জানেন যে জৈব অস্ত্র ব্যবহার করে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে সেটা হচ্ছে আপনার জৈব সন্ত্রাস, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি ব্যবহার করে মানুষের অসুস্থতা বা মৃত্যু ঘটানো বা যে কোনো প্রাণী উদ্ভিদের ক্ষতি সাধন করে হচ্ছে আপনার কি বায়ো টেরোরিজম। এই যুদ্ধের সময় এই ধরনের বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করে এই জৈব যুদ্ধ, যদিও এটা হচ্ছে এখন এটা কিন্তু নিষিদ্ধ, কিছু বোমা নিষিদ্ধ, যেমন নাপাম বোমা হচ্ছে নিষিদ্ধ, তারপর হচ্ছে ক্লাস্টার্ড বোমা হচ্ছে নিষিদ্ধ, বায়ো টেরোরিজমও নিষিদ্ধ, ঠিক আছে, এখানে তেমন কিছু নাই। আসেন আমরা এই নিউজটাকে একটু পড়ি, হাইব্রিড যুদ্ধ কৌশল রাশিয়ার। তাহলে দেখেন রাশিয়া প্রথমে যে কাজটা করতেছিল, যে পুতিন যেটা ঘোষণা করছিল একটা সীমিত আকারের যুদ্ধ, এর পরবর্তী সময় হচ্ছে এটা বাড়তেছে। এটা বাড়ার কারণটা হচ্ছে দেখেন যে প্রথমত হচ্ছে রাশিয়া সরাসরি হচ্ছে
ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে হচ্ছে অ্যাটাক করতে পারতেছে না, কারণ ইউরোপিয়ান মানে ন্যাটো, আর ন্যাটোতে যদি কেউ আঘাত করে তাহলে হচ্ছে আর্টিকেল 5 ইফেক্টিভ হয়ে যাবে। আর্টিকেল 5 মানে হচ্ছে যে ন্যাটোর একটা দেশ আক্রান্ত হলে সকল দেশ তাকে সাপোর্ট দিবে। তাহলে আবার রাশিয়া যদিও ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো, আবার রাশিয়া তাদের বিরুদ্ধে কী করতে পারতেছে না, স্টেপ নিতে পারতেছে না, কারণ এখনই একটা বড় পরিসরে বিশ্বযুদ্ধ মানে করতে যাচ্ছে না আর কি, ঠিক আছে। তো রাশিয়া যে কাজটা করতেছে, দেখেন প্রাগের একটি বাস গ্যারেজে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং ওই তাদের প্রধানমন্ত্রী এখানে রাশিয়ার হাত আছে বলে মনে করে ঘোষণা দেন আর কি। সম্প্রতি মাসগুলোতে ইউরোপ জুড়ে বেশ কয়েকটি অনুরূপ ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারি মাসে লাটভিয়ার একটা জাদুঘরে আগুন লাগানোর চেষ্টা করা হয়, যুক্তরাজ্যে লন্ডনে একটা গুদাম পুড়ে যায়, পোল্যান্ডে, তারপর ফ্রান্সে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয় বা হওয়ার চেষ্টা করা হয়। এরপর একাধিক হ্যাকিং আক্রমণ এবং গুপ্তচর ভিত্তিক ঘটনা ঘটছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখন ইউকেতে নির্বাচন, ফ্রান্সে নির্বাচন, অনেকগুলো ইউরোপের ভালো ভালো দেশে নির্বাচন যাচ্ছে, ঠিক আছে। সো এই একটা ভলনারেবল সিচুয়েশন হচ্ছে রাশিয়া এখন অ্যাটাক করা শুরু করছে। পশ্চিমা কর্মকর্তারা মনে করেছেন এই ধরনের হামলাগুলোর সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। এগুলো আদতে দেখতে ছোট বিচ্ছিন্ন মনে হলো এগুলোর একসঙ্গে জুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড বা সংকর যুদ্ধ হিসেবে দেখছেন। দেখেন, আমরা এমন কিছু হুমকির সম্মুখীন যা সম্পূর্ণ সামরিক হামলা নয়, যেগুলোর মধ্যে এই ধরনের হাইব্রিড হুমকি রয়েছে। এর মধ্যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া হস্তক্ষেপ, রাজনৈতিক সংস্থাগুলোর উপর আস্থা নষ্ট হওয়া, ভুয়া তথ্য ছড়ানো, সাইবার আক্রমণ, আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতামূলক হামলা চালানো হচ্ছে। দেখেন, এটা হচ্ছে পোল্যান্ডের ওয়ারশোতে আগুন লেগে গেছে একটা বিপণী বিতানে। তাহলে এই কয়েক মাসে হচ্ছে এটা প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারতেছেন রাশিয়ার গোলটা কি। এখানে রাশিয়ার গোলটা হচ্ছে যে যেহেতু হচ্ছে ফ্রান্স বা ইউকের মতো কান্ট্রিগুলো, আদার যে পোল্যান্ডের মতো কান্ট্রিগুলো ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে বিজি রাখা, নিজেদের দেশের মধ্যে বিজি রাখা। এখন ওরা যতই আপনার রাশিয়াকে হুমকি দিক, অভিযোগ করুক, কিন্তু কোনো প্রুফ পাচ্ছে না। তাছাড়া এটা সরাসরি ন্যাটো আর্টিকেলকে রেকটিফাই করার মতো পর্যায়ে নাই। তার মানে হচ্ছে আপনার রাশিয়া এখন একটা একটা ভার্চুয়াল যুদ্ধ চালাতে যাচ্ছে, এরপরে চালাতে যাচ্ছে সাইবার ওয়ার চালাতে যাচ্ছে, এবং মিস ইনফরমেশন চালাতে যাচ্ছে। এই টোটাল কাজগুলাই করে হচ্ছে ইউএসএ। হ্যাঁ, দেখবেন সিএনএন বা ফেসবুকে আপনি যখন কোনো একটা পোস্ট করবেন, তখন দেখবেন যেটা ইসরায়েলের বিরুদ্ধে গেলে সেটার অ্যাকসেপ্ট করবে না, এবং ইসরায়েলের পক্ষে যদি আপনি লিখেন তখন সেটা অনেক বেশি সার্কুলেটেড হয়। মূলত ওরা মানুষের মাথায় হচ্ছে ইসরায়েলকে ভালো দেখাতে চায়। এটা কিন্তু একটা তথ্যযুদ্ধের একটা প্রক্রিয়া। তারপর দেখেন ইসরায়েলকে কোনো স্যাংশন দিচ্ছে এত মানুষ মারার জন্য, দিচ্ছে না। কিন্তু রাশিয়াকে কত স্যাংশন দিচ্ছে, রাশিয়া কতজন মানুষ মারছে, ইসরায়েল যতগুলো মানুষ মারছে তার চেয়ে কয়েক শতাংশ হবে, বাট রাশিয়াকে পৃথিবীর সবচেয়ে বেশি স্যাংশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ, ঠিক আছে। এইগুলো সব মিলে হচ্ছে এখন একটা ফেস টু ফেস সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে রাশিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে আর কি, ঠিক আছে। সো আশা করি হাইব্রিড যুদ্ধটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো